হ্যালো হ্যালো সবাইকে। তারপর কেমন চলছে স্যারেরা? আপনাদের পড়া ঠিকঠাক চলছে তো? ব্যাস, ঠিকঠাক চালাতে থাকো, রিল্যাক্সে পড়াশুনো করবে, যাতে কোনো আলাদা চিন্তা ভাবনা মাথায় না আসে আর কোনো টেনশন যাতে না হয়। হ্যাঁ, বি সিনসিয়ার, কিন্তু টেনশন যাতে না হয়, এটা একদম মাথায় রাখবে। তো ঠিক আছে, শুরু করছি তাহলে। আজকে আমরা কি করব? আজকে আমরা এই যে চ্যাপ্টারটা করছি এটার আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা করব, ঠিক আছে? তো আর কোনো লেট না করে শুরু করি আমরা। তো প্রথম প্রশ্ন লিখে নাও, বলছি আমি। 1000 লিটার আয়তনের একটি বেলুনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 750 চাপে হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করতে হবে। প্রয়োজনীয় হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম আয়রন দরকার? ঠিক আছে, কি হলো তাহলে? 1000 লিটার আয়তনের একটি বেলুনকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা তাপমাত্রায় 750 চাপে হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করতে হবে। প্রয়োজনীয় হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম আয়রন দরকার? ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন গ্যাস আমাদের কতটা দরকার? বেলুনের আয়তন যতটা, স্বাভাবিকভাবেই ততটাই দরকার আমাদের, তাই না? তার মানে আমাদের হাইড্রোজেন গ্যাস কতটা দরকার? 1000 লিটার। এক মিনিট, তবে আমাদের 1000 লিটার হাইড্রোজেন গ্যাস দরকার। ঠিক আছে, তারপরে কি বলেছে? একটি বেলুনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, টেম্পারেচার কত আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে। আর 750 চাপে টেম্পারেচার আর প্রেশার দেওয়া আছে। আইডিয়া করতে পারছো কিছু? টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। তাহলে এখানে কি অ্যাপ্লাই হতে পারে? একটা প্রাইমারি প্রেডিকশন, ঠিক এসটিপির কিছু একটা ব্যাপার আসবে। তো কিভাবে সেটাই দেখব। ঠিক আছে, তো বলছে প্রয়োজনীয় হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম আয়রন দরকার। তাহলে এই 1000 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে আমাদের আয়রন কতটা দরকার হবে? তো এখানে আমরা বুঝতে পারছি কি কিছু একটা। এখানে জানতে হবে যে আয়রন, এই আয়রনের থেকে আমি যদি হাইড্রোজেন গ্যাস পেতে যাই, এটাকে আমার জল দিয়ে ট্রিট করতে হবে। ঠিক আছে, জল দিয়ে ট্রিট করলে আমি কি পাবো? Fe3O4 প্লাস H2। ঠিক, এখন আমি দুদিকে ইকুয়েশনটা সমান করব। Fe তিনটে আছে, তাহলে এখানে 3 করে দিই। যদি হাইড্রোজেন দুটো আছে, দুটো, অক্সিজেন 4টে আছে, আচ্ছা এখানে যদি 4 করে দিই, ঠিক আছে, এখানে 4 করে দিলে 8টা, এখানে করে দিলাম 4, ব্যাস হয়ে গেল তাহলে। আচ্ছা, তাহলে এখান থেকে রিয়াকশন থেকে আমি কি পাচ্ছি? রিয়াকশন থেকে আমরা পাচ্ছি 3 মোল Fe থেকে আমরা হাইড্রোজেন কত পাচ্ছি? 4 মোল। ওকে, আমরা কিন্তু হাইড্রোজেন গ্যাস ভলিউমে পাচ্ছি না। ঠিক আছে, এখন ভলিউমে পেতে গেলে আমরা কি দেখব? যে ভলিউমে কত আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে 3 মোল Fe এর ওজন যদি আমরা এখানে বের করে নিই, আমাদের এখানে কি বলেছে? কত গ্রাম আয়রন দরকার। তাহলে ইন জেনারেল ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারি না যে কত গ্রাম আয়রন থেকে এখানে 4 মোল H2 আমাদের তৈরি হচ্ছে, বের করে নিতে পারি। আচ্ছা, আয়রনের অ্যাটমিক ওয়েট কত? 55.85। এটা সাধারণত দেওয়া থাকবে, হ্যাঁ, এটা দেওয়া না থাকলে এটা মনে রাখা খুব মুশকিল। 55.85, ঠিক আছে, এত গ্রাম। তাহলে এখানে কত আসছে? 167.55 গ্রাম, 167.55 গ্রাম। ওকে, আচ্ছা তৈরি হচ্ছে 4 মোল, খুব ভালো। তাহলে আমরা হাইড্রোজেনের ভলিউম কিভাবে পাবো?
এখানে বলেছে 1000 লিটার হাইড্রোজেন গ্যাস কত গ্রাম এফি থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি হাইড্রোজেনের ভলিউম পেতে যাই, আমরা কি এসটিপি আমাদের ধরতে হবে, ঠিক খেয়াল পড়ছে? তাহলে এসটিপিতে আমরা কি বলতে পারবো, 167.55 গ্রাম এফি থেকে আমরা কত লিটার পাবো, প্রতি মোল কত লিটার করে দেবে, 22.4 লিটার করে দেবে। তাহলে 4 মোল গ্যাস ঠিক কত দেবে, 4 × 22.4 লিটার, ঠিক, তার মানে 89.6 লিটার। ওকে, আমরা কি পেয়ে যাচ্ছি, এসটিপিতে এই 167.55 গ্রাম এফি দেবে হচ্ছে 89.6 লিটার্স। ঠিক আছে, আচ্ছা এটা তো এসটিপিতে, ঠিক। আমাদের এখানে কি বলেছে, এই ভলিউম দিয়েছে অন্য আরেক টেম্পারেচারে, ঠিক। এখন আমরা যদি এই যে ভলিউমটা আছে, এই ভলিউমের ইকুইভ্যালেন্ট ভলিউম এসটিপিতে কত হবে সেটা যদি আমরা বের করে ফেলতে পারি, ঠিক, তাহলে আমরা এসটিপিতে এই ডেটাটা ইউজ করতে পারবো। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে কি আমরা এটাকে V1 ধরি, এটাকে T1 ধরি, এটাকে P1 ধরি, ঠিক। আচ্ছা, এসটিপিতে টেম্পারেচার কত, 273 কেলভিন, প্রেশার কত, 1 atm। ওকে, আর 1 atm মানে 760 mmHg। আচ্ছা, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন আমরা লিখতে পারি, 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303, ঠিক আছে, 303 কেলভিন আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখি এটা কি P2 বললাম, T2 বললাম, P2 বললাম, আর আমাদের V2 বের করতে হবে। তার মানে কি, V2টা কি, V2টা হচ্ছে এই এসটিপির কন্ডিশনে এই V1 কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা বের করার জন্য P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 করব। তাহলে আমরা V2 কত পাবো, V2 পাবো P1 V1 বাই T1 মাল্টিপ্লাইড বাই, এটা T2 এদিকে চলে গেল, উপরে T2 নিচে P2। ওকে, তোমরা এখানে কিন্তু সবগুলোর ইউনিট লিখবে, আমি আপাতত ইউনিট লিখছি না কারণ আমার এখানে জায়গার অভাব আছে। ঠিক আছে, P1 কত, P1 750, V1 1000 লিটার। আচ্ছা, T2 কত, 273 বাই T1 কত, 303 multiplied by P2 means 760। ওকে, এটা প্রেশার কেটে যাবে, প্রেশারের ইউনিট টেম্পারেচারের ইউনিট কেলভিন কেটে যাবে, লিটার শুধু থাকবে। আচ্ছা, এটা তাহলে আমরা কত হয় দেখি, এটা আমি এখানে লিখছি, হ্যাঁ, ইকুয়ালস টু, ওটা তোমরা ক্যালকুলেট করে দেখো কত আসছে। $889.135, 889.135। ওকে, এত লিটার, বোঝা গেল? তাহলে আমাদের এসটিপিতে কিন্তু কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কি, এসটিপিতে এই 889.135 লিটার হাইড্রোজেন গ্যাস দরকার ওই বেলুনটি ভরতে। তাহলে আমরা কি জানি, এসটিপিতে জানি 89.6 লিটার তৈরি হয় 167.55 গ্রাম থেকে। তাহলে এত লিটার তৈরি হবে কত গ্রাম থেকে, নর্মাল লৌকিক নিয়মে করলে পেয়ে যাব। দেখি, তোমরা কিন্তু লিখে করবে, হ্যাঁ, আমি কিন্তু লিখে করছি না। তোমরা এখানে লিখবে যে 89.6 লিটার H2 গ্যাস তৈরি হয় 167.55 গ্রাম এফি থেকে। ঠিক আছে,
তারপরে 889.135 লিটার H2 গ্যাস তৈরি হয় 55 গ্রাম বাই লিটার ইন্টু 189.135 লিটার। লিটার লিটার কেটে গেল, তাহলে ইকুয়ালস টু এখানে কত আসবে ক্যালকুলেট করে দেখে নাও। 1662.66 1662.66 গ্রাম কি আসবে এফি। ওকে, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন লিখে নাও, বলছি আমি। বলেছে x গ্রাম KClO3 এর উত্তাপ বিয়োজনের ফলে মানে কি হিট করে রিডাকশন হলো। ঠিক আছে, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 714 mm চাপে জলের ওপর সংগৃহীত অক্সিজেনের আয়তন 760 ml। x এর মান কত? ব্র্যাকেটে দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের চাপ 26 mm, তারপর K ইকুয়ালস টু 39, Cl ইকুয়ালস টু 35.5 এবং O ইকুয়ালস টু 16। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা ভালো মতো পড়তে থাকো, আমি জিনিসটা মুছে নিয়ে তোমাদেরকে বলছি। তাহলে দেখি কি বলা আছে আমাদের কোশ্চেন নাম্বার 2। বলেছে কি x গ্রাম KClO3। তাহলে আমরা বুঝতে পারছি KClO3 কে হিট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার ফলে কি তৈরি হচ্ছে অক্সিজেন গ্যাস। ওকে, ভালো কথা, অক্সিজেন গ্যাস। তারপর আর কি মনে হচ্ছে তৈরি হবে? KCl ছাড়া তো উপায় নেই আর। এই রিয়াকশনগুলো প্র্যাকটিস করতে করতে একটু আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সমান করি, এখানে 2 3 2। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে x গ্রাম, এটা x গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, এর বিয়োজনের ফলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেম্পারেচার কত দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রেসার দেওয়া আছে 714 mm। ঠিক আছে, চাপে জলের ওপর সংগৃহীত অক্সিজেনের আয়তন 760 ml। 760 ml। ওকে, এটা হচ্ছে এই কন্ডিশনে তৈরি হয়। ওকে, আচ্ছা বলেছে এক্স এর মান কত? 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখবে যে কি বলেছে 714 mm চাপে জলের ওপর সংগৃহীত অক্সিজেনের আয়তন 760 ml। 714 ml চাপে। ঠিক আছে, তার মানে 714 ml চাপ কখন ছিল? যখন অক্সিজেনটাকে জলের ওপর সংগ্রহ করা হলো। ঠিক, তার মানে এই প্রেসারটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন প্লাস জল, জলীয় বাষ্প এটা। ঠিক আছে, এটা হচ্ছে 714 mm। ঠিক আছে, সেজন্যই দেখো দেওয়া আছে এখানে কি 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ 26 mm। ঠিক আছে, জলীয় বাষ্পের চাপ H2O গ্যাস 26 mm। তাহলে আমরা পিওর অক্সিজেনের প্রেসার কত সেটা আমি পাবো কিভাবে? PO2 ইকুয়ালস টু কি পাবো? এই টোটালটা মাইনাস এটা 714 মাইনাস 26 mm। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে প্রেসারটা ইউজ করব সেই প্রেসারটা হচ্ছে আমার এটা নিতে হবে। ঠিক আছে, কত আসছে এটা? 688 mm। ওকে, বোঝানো গেল? আচ্ছা এখানে যাতে
বেশি ক্রাউডেড না হয়, আমি সেই জন্য এই জায়গাটাতেই এই যে প্রেশারটা আছে সেটা আমি লিখে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? ভালো মতো বুঝবি, এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। আমি জাস্ট ফাঁকা করার জন্য আমি কিন্তু এটা মুছে নিচ্ছি, তোমাদের কিন্তু এটা লিখে রাখতে হবে এভাবেই, ঠিক আছে? আর হচ্ছে আমি জিনিসটা ইজি হওয়ার জন্য এই জায়গাতে আমি এটা মুছে দিয়ে 688 mm আমি লিখে দিচ্ছি, 688 mm। ওকে, ঠিক আছে, হলো। তারপরে কি বলেছে, আচ্ছা এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলেছে। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি যে রিয়াকশানের থেকে আমরা কি পাই। রিয়াকশানের থেকে আমরা পাচ্ছি 2 মোল KClO3 আমাদের কত দিচ্ছে, 3 মোল অক্সিজেন দিচ্ছে, পেলাম? খুব ভালো কথা। তাহলে অক্সিজেনের ভলিউম যদি আমি চাই, 3 মোল অক্সিজেনের ভলিউম, তাহলে আমার কি ধরতে হবে, এসটিপি ধরতে হবে না কন্ডিশন? তাহলে এসটিপিতে 2 মোল আমাদের KClO3 কত দেবে, 3 × 2.4 লিটার, তার মানে 3 × 4 = 12, 1 7 6 67.2 লিটার্স, ঠিক আছে? বোঝা গেল? আর এটা কত গ্রামের থেকে দিচ্ছে? এখানে যেহেতু গ্রাম আছে, এখানে আমাদের গ্রামে আনতে হবে। পটাশিয়ামের কত দিয়ে দিয়েছিল, 39। আচ্ছা এখানে কিন্তু 2 মোল আছে, হ্যাঁ, একবারে আমরা মোলটাও গুণ করে দেব মলিকুলার ওয়েটের সাথে। 39 + 35.5 প্লাস 3টে 48, ঠিক আছে? 3 × 48, তাহলে এখানে কত আসছে লেখো, 245 গ্রামস, 245 গ্রামস, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, এসটিপিতে 245 গ্রামের থেকে পাওয়া যায় 67.2 লিটার্স। ওকে, 67.2 লিটার্স এসটিপিতে, খুব ভালো। তাহলে এখন যদি আমরা বের করি যে এটাই কন্ডিশনে আছে, এসটিপিতে আমি জানি, খুব ভালো কথা। তাহলে এখন যদি আমি জিনিসটা দেখি যে এই যে ভলিউমটা, আমি কি বলেছিলাম, ভলিউম টেম্পারেচার আর প্রেশার চেঞ্জ হওয়ার সাথে সাথে ভলিউম চেঞ্জ করে, কিন্তু এই মাস কিন্তু চেঞ্জ করে না। তাহলে আমাদের যেহেতু এই ডেটাটা আছে এসটিপিতে, ঠিক আছে, আমরা যদি বের করি যে এই 760 mlটা, ঠিক আছে, এসটিপিতে কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ধরি এখানে এসটিপিতে V2 ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট, তখন আমরা কি বলতে পারবো যে এই 67.2 লিটার আমাদের তৈরি হয় 250 গ্রাম থেকে। তাহলে এই V2 ভলিউমটা কত গ্রাম থেকে তৈরি হবে, যেটা আসবে সেটা এক্স এর সাথে সমান। বোঝা গেল? ঠিক আছে, তাহলে করে দেখি। আমরা এটাকে ধরে নিচ্ছি V1, এটাকে ধরে নিচ্ছি T1, এটাকে ধরে নিচ্ছি P1। হ্যাঁ, এসটিপিতে আমরা জানি কি 273 কেলভিন, P2 = এখানে mmHg দিয়েছে, তার মানে 760 mm। ওকে, আর আমাদের এখানে V2টা বের করতে হবে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, V2 = P1 V1/T1 মাল্টিপ্লাইড বাই T2 নিচে P2, ঠিক আছে? আমরা এখন ভ্যালুগুলো বসাই, 688, আবারও বলছি ইউনিটগুলো লিখবে, আমি এখানে লিখছি না কিন্তু একমাত্র জায়গার অভাবের জন্য। 760 ml বাই, ঠিক আছে, এখানে কত, T2 হচ্ছে 273 কেলভিন, T1 হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, মানে 299 কেলভিন, 299 কেলভিন। এখানে হচ্ছে হবে mm, ধরে নিই mm, ঠিক আছে, আর নিচে হচ্ছে P2 মিনস 760 mm,
ঠিক আছে, কেটে গেল, কে কেটে গেল, কত আসছে তাহলে এখানে ভলিউম? V2 ইকুয়ালস টু, ক্যালকুলেট করে নাও, 628.174, V2 ইকুয়ালস টু 628.174 লিটার, সরি ml, এটা কিন্তু ml, সেই জন্য আমি কিন্তু লিখতে বলি বারবার ml, ঠিক আছে, 628 ml। ওকে, আচ্ছা, সব কিছু যেহেতু ml এ চলছে, আমরা এটাকে ml এ কনভার্ট করে নিতে পারি না? কত হয়? 67200 ml। তাহলে এটাও এসটিপিতে কনভার্ট হয়ে গেল। এটা কিসে? এসটিপিতে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এটা এভাবে লিখে নিতে পারি। এটা কোনটা মুছবো? এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, না জায়গার এত অভাব না। তার মানে এখানে আমরা এভাবে লিখতে পারি, V2 ইকুয়ালস টু 628.174 ml ব্র্যাকেটে এসটিপিতে। ঠিক আছে, এসটিপিতে আমি এটা জানি, তার মানে কি 67200 ml তৈরি হচ্ছে কত গ্রাম থেকে? 245 গ্রাম থেকে। তাহলে 628.174 ml তৈরি হবে কত গ্রাম থেকে? 245 বাই 67200 ইন্টু 628.174, এত গ্রাম। তাহলে কত গ্রাম হচ্ছে? আবার ক্যালকুলেট করো। ক্যালকুলেটর কিন্তু সাথে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট। ক্যালকুলেটর কিন্তু পরীক্ষাতেও ইউজ করতে দেবে, আর ইউজ করতে হবেও, কিন্তু কি ইউজ না করলে হবে না, কারণ এগুলো বড় বড় ক্যালকুলেশন না হলে যুগ পার হয়ে যাবে। ঠিক আছে, समझ गया না? চলো, বহুত বড়িয়া। তাহলে এটা কত আসবে? 2.29 গ্রাম, 2.29 গ্রাম। ওকে, বোঝা গেল? এগুলো কিন্তু একটু লেন্দি অঙ্ক, তো এগুলো একটুখানি বুঝে শুনে করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এটা ভ্যালু চলে এলো। চলো নেক্সট দেখা যাক। এই অঙ্কগুলো তিনটে পার্ট দেখবে। একটা হচ্ছে নর্মাল কন্ডিশনে দেওয়া থাকবে, যে কোনো কন্ডিশনে, ঠিক আছে, একটা ভলিউম দেওয়া থাকবে। আর এসটিপিতে এমন একটা জিনিস দেওয়া থাকবে বা রিয়াকশান দেওয়া থাকবে যেটা তুমি এসটিপিতে তার ওয়েট পাবে, ঠিক আছে। তো তখন এই কন্ডিশনের যে ভলিউমটা, সেটা এসটিপিতে কত ভলিউম হবে সেটাতে কনভার্ট করে নিয়ে গেলেই দেখবে ভলিউম আর মাস বা ওয়েটের মধ্যে এরকম কিছু রিলেশন পেয়ে যাবে, তারপরে এরকম নর্মাল ঐকিক নিয়মে করে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে নিয়ে নেক্সট অঙ্ক বলছি। আচ্ছা, আরেকটা কথা, একটুখানি লেন্দি হচ্ছে ঠিকই আমাদের ক্লাসগুলো, আমি একটুখানি ধীরে ধীরেই পড়াচ্ছি। কারণটা কি, যাতে এগুলো একদম তোমাদের বেস থেকে ক্লিয়ার হয়ে যায়। কারণ একবার জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তাহলে আর যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। কারণ ক্লাসে আমি যে টপিকগুলো তোমাদের কনসেপ্টগুলো পড়াচ্ছি, আমার পক্ষে কিন্তু সব কোশ্চেন সলভ করিয়ে দেওয়া সম্ভব না। আমি স্পেশালি তোমাদের এগুলো তোমরা যদি দেখো বইয়ে, এগুলো ম্যাক্সিমামই তোমরা এক্সাম্পলে উদাহরণ তোমরা পেয়ে যেতে পারো। কারণ আমি এগুলো করাচ্ছি, কারণ হচ্ছে তোমরা যদি না বুঝতে পারো তাও কোনোখান থেকে জোগাড় করে, আগের বই জোগাড় করে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। আর অনুশীলনীর থেকে আমি দেখি কিছু কিছু যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আমি তো অবশ্যই করিয়ে দেবো। আর অনুশীলনীর থেকে তোমরা করবে, তারপরে সেই বলেছিলাম সেগুলো একসাথে করে রাখবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সে ওই 100 সাবস্ক্রাইবারের পরে আমি ডাউট সেশন শুরু করব, তখন আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি 100টা কমপ্লিট করে দাও, ঠিক আছে। চলো এখন দেখছি আমরা নেক্সট প্রশ্ন, লিখে নাও। নেক্সট প্রশ্ন হলো 523 কেলভিন তাপমাত্রায় 1 ATM চাপে 5 গ্রামস অ্যামোনিয়াম নাইট্রেট নিচের সমীকরণ অনুযায়ী বিস্ফোরণজনিত বিয়োজনের ফলে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে? ওকে, ঠিক আছে, দেখা যাক কি বলেছে।
তাপমাত্রা বলেছে, আচ্ছা আগে রিয়াকশনটা লিখে নিই। রিয়াকশনটা কি বলেছে? রিয়াকশনটা বলেছে 2NH4 NO3 সলিড থেকে কি তৈরি হচ্ছে আমাদের 2N2 গ্যাস প্লাস O2 গ্যাস। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। 4H2O এটাও গ্যাস, ঠিক আছে। আচ্ছা একটুখানি আমি সাইডে চাপিয়ে লিখছি তাহলে সুবিধা হবে। টু NH4 NO3 সলিড, এটাকে করে আমার আসছে 2N2 গ্যাস প্লাস O2 গ্যাস প্লাস 4H2O এটাও গ্যাস। আচ্ছা কন্ডিশন কি বলেছে? টেম্পারেচার 523 কেলভিন তাপমাত্রা এবং প্রেশার 1 atm চাপে। ওকে, কত গ্রাম? 5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, 5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, খুব ভালো কথা। আর এই রিয়াকশানটা দিয়েছে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে। ভালো মতো খেয়াল করবে যে দেখি রিয়াকশান থেকে আমরা দেখি, রিয়াকশান থেকে বলেছে 2 মোল থেকে আমাদের 2 মোল নাইট্রোজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাস এবং 4 মোল H2O গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। তার মানে কি মানে বলতে পারছি আমরা 2 মোল এই NH4NO3 থেকে আমাদের টোটাল কত মোল আমাদের গ্যাস তৈরি হবে? টোটাল গ্যাসেস কত মোল? 4 5 7 মোল গ্যাস। তোমাকে কিন্তু বলেনি এখানে N2 গ্যাস নাকি O2 গ্যাস নাকি H2O গ্যাস, সেগুলো কিন্তু বলেনি। বলেছে কত আয়তন গ্যাস উৎপন্ন হবে, তার মানে যতগুলো গ্যাস থাকবে সেই টোটাল গ্যাসের হিসাবটা আমাকে করতে হবে, ঠিক আছে। তার মানে টোটাল গ্যাস আমাদের তৈরি হবে 7 মোল। ভালো কথা। এখন যদি আমি এই 7 মোল গ্যাসের ভলিউম চাই, ঠিক আছে, এই 7 মোল গ্যাসের যদি আমি ভলিউম চাই তাহলে কিভাবে পাবো? এসটিপি। ভলিউম পেতে হলেই এসটিপি আমাদের নিয়ে আসতে হবে। আমাদের হচ্ছে এসটিপি হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। যখনই আমাদের কিছু করার থাকবে না, ভলিউম কিভাবে আনবো, এই মোল থেকে এত মোল এসছি জানি, কিন্তু ভলিউম কিভাবে আনবো, তখন এসটিপি প্রকট হবে। চলো এসটিপি নিয়ে আসি। আচ্ছা এসটিপিতে তাহলে কি বলতে পারি? এখানে আমাদের কত গ্রাম থেকে কত ভলিউম পাবো সেটা আমি যদি বের করি, দেখা যাক। আচ্ছা তাহলে একবারে মোলটা গুণ করে দিচ্ছি। নাইট্রোজেন কত? 14 প্লাস হাইড্রোজেন 4, নাইট্রোজেন আবার 14 প্লাস 48, এত গ্রাম। কত আসবে তাহলে? বলিয়ে কত আসবে? 160 গ্রামস। আর ভলিউম কত আসবে? 7 × 22.4 লিটার্স। তার মানে কত লিটার? 156.8 লিটার। 156.8 লিটার্স। ওকে, এখন এখানে দেখো যে আমাদের এই কন্ডিশনে কিন্তু জাস্ট ওয়েট বলা আছে, ভলিউম কিন্তু বলা নেই। তার মানে আমরা এই কন্ডিশনের কোনো ভলিউমকে কিন্তু আমি এসটিপির ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট করতে পারছি না। পারছি কি? পারছি না কিন্তু, ঠিক। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন উল্টো দিক থেকে জিনিসটা ভাবতে হবে। তাহলে কি এসটিপিতে 5 গ্রাম এই NH4NO3, এখানে যে 5 গ্রাম বলেছে, সেই 5 গ্রাম এসটিপিতে কত ভলিউম গ্যাস তৈরি করবে সেটা পাবো। 156.8 বাই 160 × 5 ইকুয়ালস টু তাহলে কত হবে? 4.9 লিটার।
ঠিক আছে, 4.9 লিটার অ্যাট এসটিপি। তাহলে আমরা কি জানি, এই 5 গ্রাম NH4NO3 এসটিপিতে 4.9 লিটার ভলিউমের গ্যাস তৈরি করে। তাহলে এই সেম ওয়েটের যে NH4NO3 যেটা রিঅ্যাক্ট্যান্ট আছে, সেটা এই প্রেসারে আর এই টেম্পারেচারে কত ভলিউম তৈরি করবে আমরা পেয়ে যাব। ঠিক, তার মানে কি এসটিপির এই ভলিউমটা এই কন্ডিশনে কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট সেটা বের করলেই তো পেয়ে যাচ্ছি আমরা, ঠিক না? তাহলে আমরা এখানে এটা মুছে দিচ্ছি। তার মানে কি কত আসছে, আচ্ছা এখানে এখানে এটার থেকে ভলিউম বের করতে হবে তো এই কন্ডিশনে, তাহলে এটাকে আমরা 2 বলে দিচ্ছি, V2। ঠিক আছে, যে কন্ডিশনে আমাদের ভলিউম বের করতে হবে তাকে আমরা V2 ধরে নিচ্ছি। ভালো কথা, তাহলে আমি এখানে V2টা একবারে বসিয়ে দিই। যদি V2 প্রথমে তোমরা P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2 করে লিখবে। ঠিক আছে, আমার যেহেতু এখানে V2 এর যেটা আসে সেটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি এটা ডিরেক্ট লিখে দিচ্ছি, T1 ইন্টু T2/P1, P2। ওকে, তাহলে P1 কত হবে? P1 কি এসটিপিতে ধরেছি আমরা, আচ্ছা লিখে নিই আমরা এসটিপিতে। তাহলে T1 হচ্ছে 273, P1 1 ATM। ঠিক আছে, আর হচ্ছে V1 তার মানে হচ্ছে কি এটা 4.9 লিটার। ওকে, ঠিক আছে, তাহলে এখানে দেখি P1 কত, 1 ATM, V1 4.9 লিটার, T2 523 কেলভিন বাই T1 273 কেলভিন বাই P2 1 ATM। ঠিক, একদম ঠিক, এখানে 1 ATMই ছিল, ওখানে ATM কেটে গেল, কেলভিন কেটে গেল, লিটার পরে থাকলো। তাহলে এখানে কত আসবে, ফেলো ক্যালকুলেটারে ফেলে দিলে কত আসবে, V2 ইকুয়ালস টু আসবে 9.387, V2 ইকুয়ালস টু। তার মানে কি এই টেম্পারেচার আর প্রেসারে 5 গ্রাম NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট থেকে আমার 9.387 লিটার গ্যাস আমার পাওয়া যাবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন করি। মুছে নিয়ে আমি নেক্সট প্রশ্ন। তো আমরা নেক্সট প্রশ্নটা করব, লিখে নাও নেক্সট প্রশ্ন হলো যে কোনো HCl অ্যাসিড দ্রবণে ওজন অনুপাতে শতকরা 22 অ্যাসিড থাকলে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 760 mm চাপে 1 লিটার CO2 তৈরি করতে কত পরিমাণ ওই অ্যাসিড দ্রবণটির প্রয়োজন হবে। ঠিক আছে, কি দেওয়া আছে, একটা HCl অ্যাসিড দ্রবণে, কোশ্চেন নাম্বার 4। তো HCl সলিউশন একটা আছে, তাতে কি বলছে 22% HCl অ্যাসিড আছে। তার মানে কি আগের দিন আমরা কি পড়লাম, HCl সলিউশন মানে HCl সলিউশনে 22% HCl অ্যাসিড আছে। তার মানে কি বিশুদ্ধ অ্যাসিড আছে, বিশুদ্ধ HCl অ্যাসিড আছে, যে 100 গ্রাম যদি HCl সলিউশন হয় তাতে HCl আছে 22 গ্রাম পিওর HCl, যেটা রিয়্যাক্ট করে। কোনো রিয়াকশানে কিন্তু যেই ইমপিওরিটিটা থাকে বা অবিশুদ্ধিটা থাকে সেটা কিন্তু রিয়্যাক্ট করে না, রিয়্যাক্ট করে হলো যে পিওর HCl বা যে পিওর কম্পোনেন্ট থাকে সেটা রিয়্যাক্ট করে। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশন ওভারঅল আমরা যা করব এই 22 গ্রাম ধরে করব, বা বলতে পারি 22 গ্রামের রেসপেক্টে করব। ঠিক আছে, তারপরে যদি আমাদেরকে বলেছে কি দেখো যে অ্যাসিড দ্রবণটি
কতটা দরকার হবে। তারপরে আমরা কিভাবে কনভার্ট করব, যে 22 গ্রাম পিওর HCl মানে 100 গ্রাম HCl সলিউশন, তাহলে যত আমাদের যদি কিছু বেরোয়, যত গ্রাম HCl অ্যাসিড আমাদের বেরোবে সেটা ইকুয়ালস টু কত HCl সলিউশন হবে, সেটা আমরা তারপর বের করব। ঠিক আছে, তো দেখা যাক তারপরে কি বলেছে, যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের থেকে CaCO3, বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের থেকে 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 760 mm চাপে 1 লিটার CO2 তৈরি করতে কত পরিমাণ অ্যাসিড দ্রবণটির প্রয়োজন হবে। তার মানে কতটা অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এর সাথে HCl রিঅ্যাক্ট করবে, তৈরি করবে হচ্ছে CO2। ঠিক আছে, এটা কি বেস, এটা অ্যাসিড, তাহলে কি তৈরি করবে বলতে পারছি আমরা, একটা গ্যাস তৈরি হলো CO2 আর H2O তৈরি হবে, হলো সাথে ক্যালসিয়াম আছে জন্য CaCl2 একটা তৈরি হবে। ঠিক আছে, খুব ভালো কথা। এখন দুদিকে আমি যদি সমান করতে যাই, এখানে 2 বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, খুব ভালো কথা। তারপরে কি বলেছে, যে এখন দেখি এখানে অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশান কি বলছে আমাদের, 1 মোল CaCO3। ঠিক আছে, আচ্ছা 1 মোল আমাদের CaCO3 দরকার নেই, আমাদের কি বলেছে অ্যাসিড দ্রবণটা বলেছে, তো তাহলে আমরা অ্যাসিড দ্রবণটা আমাদের বের করতে হলে এই HCl অ্যাসিড আমাদের কতটা ইউজ হয়েছে আমরা সেটা আমাদের দরকার হবে, CaCO3 এর আমাদের দরকার হবে না, কারণ আমাদের এই HCl সলিউশন চেয়েছে। তার মানে কি আমাদের এই কতটা HCl আমাদের বিক্রিয়া করেছে বা কতটা HCl দরকার ওই 1 লিটার CO2 তৈরির জন্য, সেটা আমাদের দরকার হবে। তো দেখে নিই এখানে 2 × 1 প্লাস 35.5 এত গ্রাম। ওকে, তো এত গ্রাম ইকুয়ালস টু কত হবে, 73 গ্রামস, 73 গ্রামস। ওকে, তাহলে এটা কত, 73 গ্রাম থেকে 1 মোল CO2 তৈরি হলো। তাহলে আমরা STPতে কি বলতে পারি, STPতে বলতে পারি না আমরা 73 গ্রাম থেকে আমাদের 22.4 লিটার CO2 1 মোল আছে, CO2 তৈরি হলো অ্যাট STP বলতে পারি। তাহলে এটা আমরা কিসে পেলাম, STPতে। কিন্তু আমাদের কি বলেছে, যে দেখো T27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে 300 কেলভিনে, P760 mm এ ভলিউম, V1 লিটার CO2 আমাদের তৈরি করতে কত পরিমাণ অ্যাসিড দ্রবণটি, আগে আমরা অ্যাসিড দ্রবণ বলবো না, আমরা প্রথমে HCl হিসেবেই ক্যালকুলেট করব। তার মানে হচ্ছে 1 লিটার CO2 তৈরি করতে আমাদের কতটা HCl দরকার হবে। তো আমরা যদি এখানে ডিরেক্ট বসিয়ে দিই এটা কিন্তু ভুল হবে, কারণ আমরা কি বলেছিলাম যে ভলিউম টেম্পারেচার আর প্রেশারের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তো STPতে এই ভলিউমটা এই কন্ডিশনের ভলিউমের থেকে তো আলাদা হবে, তাই না। STPতে এটা যা ভলিউম, এই ভলিউমটা তো এই কন্ডিশনে অন্য ভলিউম হয়ে যাবে, তাই না। তো আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য কি করব, আচ্ছা আমরা দেখো এই যে ভলিউমটা আছে এটাকে কিন্তু আমরা এই 300 কেলভিন আর 760 mm চাপে যা হবে আমরা সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে সেটাকে আমরা এই ভলিউমের সাথে কম্পেয়ার করলে বের করে ফেলতে পারবো। কিন্তু আমরা যদি এটাকে কনভার্ট করি অনেক বড় হয়ে যাবে না, কারণ এখানে 73 আছে, এখানে 24 লিটার আছে। ঠিক আছে, তারপরে আরও অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। সেজন্য কি করব আমরা, এই কন্ডিশনে আমাদের যে 1 লিটার CO2 বলেছে, এখানে STPর কন্ডিশন হলে এই 1 লিটার CO2টা কত ভলিউমের সাথে ইকুইভ্যালেন্ট হবে সেটা আমরা বের করে ফেলি যদি, তাহলে আমরা তারপরে STPর এই যে ইনফরমেশান আছে সেটার থেকে পেয়ে যাব। ঠিক, তাহলে আমরা দেখি এটাকে আমরা P1 P2 V1 ধরে নিলাম, যেটা আমরা বের করব সেটাকে আমরা V2 ধরে নিই। P2 কত, STP এটা, STP মানে 1 ATM বা 760 mm। ওকে, আর T2 ইকুয়ালস টু 273 কেলভিন, বোঝাতে পারলাম। তাহলে আমরা V2 ইকুয়ালস টু যদি বসিয়ে দিই P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। ঠিক আছে, তাহলে P1 এর ভ্যালু কত, 760 ইন্টু V1 কত 1 লিটার
ইন্টু T2 কত 273 বাই T1 300 ইন্টু P2 760, তাহলে 760 কেটে গেল, 273 বাই 300 কত আসে 0.91 লিটার। বোঝা গেল? তাহলে এই কন্ডিশনে 1 লিটার CO2 STPতে কত CO2-র সাথে সমান হবে 0.91 লিটার CO2-র সাথে। বোঝা গেল? তাহলে সবগুলো STPতে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা এখন এটাতে ফেলতে পারি, এটাতে কিভাবে, যে না STPতে 22.4 লিটার CO2 গ্যাস পাওয়া যায় 73 গ্রাম HCl থেকে। ঠিক আছে, এটা কিন্তু পিওর, রিয়াক্ট করে অলওয়েজ পিওরগুলো, ইমপিওরিটি কিন্তু রিয়াক্ট করে না, সেজন্যই আমি পিওরেরটা প্রথমে পিওরের রেসপেক্টে করছি। ঠিক আছে, তারপরে 0.91 লিটার CO2 কতটার থেকে তৈরি হয়, কত HCl থেকে 73 বাই 22.4 ইন্টু 0.91 লিটার, এত গ্রাম হবে, ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে 2.97 গ্রাম, 2.97 গ্রাম HCl STPতে। ঠিক আছে, হলো, তাহলে আমাদের 2.97 গ্রাম HCl এর দরকার। ক্লিয়ার? সবসময় মাথায় রাখবে যে টেম্পারেচার আর প্রেশারের উপরে বেস করে ভলিউম চেঞ্জ করে, কিন্তু মাস কিন্তু চেঞ্জ করে না। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে 0.9 লিটার CO2 আমাদের তৈরি হয় এই 2.97 গ্রাম HCl থেকে, বা আমরা বলতে পারি ওই সেই কন্ডিশন যে দিয়েছিল 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 mm চাপে 1 লিটার CO2 তৈরি হয় এই 2.97 গ্রাম HCl থেকে। ঠিক আছে, এখন বলেছে আমাদের HCl সলিউশন মানে ইমপিওরিটির সাথে আমাদের কত টোটাল HCl সলিউশনটা আমাদের ইউজ হবে। আচ্ছা, তো তার মানে এই 2.97 গ্রাম পিওর HCl ইকুয়ালস টু কত HCl সলিউশন সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে ইনফরমেশন থেকে কি জানি যে 22 গ্রাম পিওর HCl মানে হচ্ছে 100 গ্রাম HCl সলিউশন। ঠিক আছে, তাহলে 2.97 গ্রাম পিওর HCl কত হবে 100 বাই 22 ইন্টু 2.97 গ্রাম ইকুয়ালস টু, তাহলে সরি এখানে গ্রাম, হ্যাঁ গ্রাম ঠিকই আছে। তাহলে এখানে কত আসছে ক্যালকুলেট করলে 13.5 গ্রাম HCl, 13.5 গ্রাম HCl সলিউশন। ঠিক আছে, এই যে টোটাল এই ইমপিওর যে HClটা সেটার পরিমাণ চেয়েছে 13.5 গ্রাম HCl সলিউশন। ঠিক আছে, বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রশ্ন আমি মুছে নিই, তারপর আমি নেক্সট প্রশ্ন বলছি। কোশ্চেন নাম্বার 5 লেখো, দেশলাইয়ের একটি কাঠি জ্বালালে P4S3 এর দহনে P4O10 এর সাদা ধোঁয়া এবং গ্যাসীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 0.0546 গ্রাম P4S3 এর দহনের ফলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 770 mm Hg চাপে কত আয়তন SO2 উৎপন্ন হয় গণনা করো। ঠিক আছে, আর ব্র্যাকেটে বলে দিয়েছে ইনফরমেশন কি, P ইকুয়ালস টু 31, S ইকুয়ালস টু 32, O ইকুয়ালস টু 16। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথমে কি বলে দিয়েছে, একটি দেশলাইয়ের কাঠি জ্বালালে P4S3 এর দহনে। ওকে, তার মানে কি P4S3 কে দহন করা হলো, আর কিসে দহন হয়, পোড়ানো হয় বা কম্বাশন হয়, পোড়ানোকে বলে কম্বাশন। ঠিক আছে, অক্সিজেনের প্রেজেন্সে।
কি তৈরি হচ্ছে, P4O10 আর সালফার ডাইঅক্সাইড, P4O10 আর সালফার ডাইঅক্সাইড গ্যাস। ওকে, P4O10 এর সাদা ধোঁয়া, এটাও গ্যাস। ঠিক আছে, এখন দুদিকে সমান করতে হবে আমাদের। 4s, এখানে যদি 3 করি, অক্সিজেন হলো 6, 10, 16, 8 সমান হয়ে গেল, সমান হয়ে গেল। ঠিক আছে, তারপরে এখন কি বলেছে যে 0.0546 গ্রাম এই P4S3 এর দহনের ফলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 770 mm চাপে কত আয়তনের SO2 উৎপন্ন হয়। এখানে ভলিউম কত হয়, প্রেশার কত বলেছে, 770 mm Hg, আর প্রেশার কত, টেম্পারেচার কত, 27 ডিগ্রি সেলসিয়াস। একবার আমি কেলভিনে লিখে দিচ্ছি, 300 কেলভিন। ঠিক আছে, এই হলো আমাদের প্রশ্ন। দেখা যাক আমরা কি কি জানি। আমাদের দরকার কি আছে, হ্যাঁ আমাদের দরকার আছে মেইনলি এটা আর হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা রিয়াকশনের থেকে ইন জেনারেল কি পাই, একটু আমাদের নিচে লিখতে হবে। রিয়াকশনের থেকে আমরা ইন জেনারেল পাই যে 1 মোলের থেকে আমরা পাচ্ছি 3 মোল। ওকে, এসটিপিতে আমরা কি বলতে পারবো, এসটিপিতে এটার ওজন কত হবে, ফসফরাসের ওজন কত দেওয়া ছিল ব্র্যাকেটে, বললাম যে 31 into 4 plus 16 into 32 into 3, 32 into 3। ঠিক, তাহলে ইকুয়ালস টু এখানে কত আসবে, 220 গ্রাম। এত গ্রামের থেকে তাহলে এসটিপিতে কত তৈরি হয়, 3 into 22.4 লিটার। তার মানে কত হচ্ছে, আচ্ছা এটা আমরা পরে করব। ঠিক আছে, জাস্ট এইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা প্রথমে এটা করতে পারি না যে আমরা 220 গ্রামের থেকে কত লিটার SO2 পাই সালফার ডাইঅক্সাইড এসটিপিতে, আমরা সেটা জানি। এই এসটিপিতে এত গ্রাম থেকে আমরা কত ভলিউম পাই সেটা জানবো। 0.0546 গ্রাম পাই থেকে আমরা কত পাই, 3 into 22.4 into 0.0, সরি এটা একটুখানি জায়গা নিয়ে লিখতে হবে, পাই আমরা 3 into 22.4 into 0.0546 by 220। ঠিক, কত আসবে, কত লিটার, 0.01668 লিটার, 0.01668 লিটার। এই ভলিউম কিন্তু কিসে, এসটিপিতে। ঠিক আছে, এই ওয়েটের থেকে কত পাওয়া যায় আমরা পেয়ে গেলাম। আমরা কি বলেছিলাম, এই ওয়েটের উপরে, ওয়েট কিন্তু আমাদের টেম্পারেচার আর প্রেশারের উপরে ডিপেন্ড করে না, শুধু ভলিউমটা ডিপেন্ড করে। সেজন্য এসটিপিতে এই ভলিউমটা বেরোলো। তাহলে এই কন্ডিশনে ভলিউমটা কত আমাদের সেটা দরকার, সেটাই চেয়েছে। ঠিক, তাহলে নর্মাল যে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 করে আমরা পাই, সেভাবে করে দেব। তাহলে এসটিপির এই ভলিউমটা এটার কত সমান হবে এই কন্ডিশনে, তারপরে এটা যেহেতু বের করতে হবে, এটাকে P2 ধরি, আর এখানে T2 ধরি। এসটিপির আমরা T1 জানি 273 কেলভিন,
P1 জানবো 1 ATM বা 760 mmHg, ঠিক আছে। তাহলে আমরা V2 পেয়ে যাবো এখানে। V2 ইকুয়ালস টু কী হবে, P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2, ডান। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত আসছে, সেটাই হবে উত্তর। V2 ইকুয়ালস টু তাহলে কত, P1 কত 760 ইন্টু V1 কত, V1 বলতে এটা 0.01668 লিটার ইন্টু T2 কত 300 কেলভিন বাই T1 কত, T1 273, ঠিক আছে, ইন্টু P2 কত 770। ওকে, এটা কিন্তু ইউনিট, হ্যাঁ। এটা ক্যালকুলেট করলে কত আসবে, ক্যালকুলেটারে মেরে দেখো, 760 ইন্টু 0.01668 লিটার ইন্টু 300 বাই 273 ইন্টু 770, এটা আসে 0.018 লিটার, 0.018 লিটার সালফার ডাইঅক্সাইড SO2। ওকে, আচ্ছা, আজকের ক্লাস এত দূরই থাক। 5খানা অঙ্ক করলাম, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মনোযোগ দিয়ে করবে। নেক্সট ক্লাসে আমরা করব ইডিওমেট্রি বা গ্যাসমিতি, ঠিক আছে। এটা জাস্ট একটু আমি হিন্ট বলে রাখি, এই গ্যাসমিতির ব্যাপারটা কি, এটা একটা গ্যাসীয় বিক্রিয়া, ঠিক আছে। এখানে সব আমরা গ্যাসীয় যেই রিয়াক্ট্যান্টগুলো আছে, বিক্রিয়কগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের কারোবার। কীরকম, মানে এমন আমাদের ব্যাপার, ধরো কোনো একটা দুটো রিয়াক্ট্যান্ট আছে, ঠিক আছে, সেই রিয়াক্ট্যান্ট দুটো রিয়াক্ট করলো, একটা কিছু প্রোডাক্ট তৈরি করলো, প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এখন আমাদের এখানে ভলিউম চেঞ্জ হবে এই রিয়াকশনগুলোতে, ঠিক আছে। যেখানে ইডিওমেট্রি দেখবে বা গ্যাসমিতি দেখবে, সেখানেই মানে ভেবে নেবে যে ভলিউম চেঞ্জ স্বাভাবিকভাবে হবেই, ঠিক আছে। তো এটা অনুযায়ী কি, সেই যে রিয়াকশানের পরে যেই প্রোডাক্ট বা রিয়াক্ট্যান্ট সাইডে যেগুলো পড়ে থাকবে, সেগুলোর ক্ষেত্রে সলিড আর লিকুইডের ক্ষেত্রে তাদের ভলিউম আমরা 0 ধরবো। কারণটা কি, স্বাভাবিকভাবেই সলিড আর লিকুইডের ভলিউম গ্যাসের তুলনায় অনেক কম, তাই না, এটা তো আমরা জানি স্বাভাবিকভাবেই। তো ওগুলো দিয়েই বিভিন্ন কতটা ভলিউম হ্রাস করে, তারপর বিভিন্ন ধরনের ভাবে এর পরের দিন আমরা ইডিওমেট্রিটা করব। আমি জাস্ট এটা একটা তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম যে ইডিওমেট্রিটা কী ধরনের। তোমরা এমনি যদি বইয়ে দেখো তাহলে তোমরা এমনি বুঝতে পারবে যে আমার কথা আমি যেগুলো বললাম সেগুলোর সাথে রিলেট করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানেই থাক। ভালো থাকবে, সেফ থাকবে, ভালো মতো পড়াশুনো করবে। হ্যাপি লার্নিং, টাটা।